যত ঝামেলা ঝঞ্ঝাটি করো না কেননা এসআইআর শেষ পর্যন্ত হবে, স্বচ্ছভাবে হবে। যত ঝামেলা করবে তত বেশি সময় লাগবে এবং তাতে গোদের উপর বিস্ফোরার মতো হতে পারে যে রাষ্ট্রপতি শাসন করে এই রাজ্যে ভোট হবে। যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ ভোটার তালিকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে ভোট হবে না এবং সেই স্বচ্ছ ভোটার তালিকার বেসিসে যদি এই পশ্চিমবঙ্গে ভোট হয় তাহলে এই রাজ্যে পরিবর্তন একদম দেওয়াল লিখনটা নিশ্চিত। এই কথাটা কি শাসক দল বুঝে গেছে খুব ভালোভাবে। সেই জন্য শাসক দলের মন্ত্রী, দাপুটে মন্ত্রী থেকে শুরু করে তাদের ওই তালপাতা সেপাই থেকে স্বয়ং দলনেত্রী, তারা এবার আর্তনাদ করতে শুরু করেছেন। এমনকি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে শেষ পর্যন্ত আর তারা নির্বাচনেই লড়তে চাইছেন না। এই প্রশ্নটা কিন্তু আজকের পর উঠে যেতে শুরু করলো। কেন? আমি এক এক করে আপনাদের বেশ কয়েকটা জিনিস দেখাই। প্রথমেই দেখাবো রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাঁজার কথা। আপনারা জানেন গতকালই তার নামে হিয়ারিং নোটিশ গিয়েছিল এবং যারা এতদিন চিৎকার করেছিল যে কাগজ আমরা দেখাবো না, সেই তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী শশী পাঁজা তিনি আজকে কাগজ দেখাতে চলে গিয়েছিলেন এসআইআরের লাইনে এবং এসআইআর হিয়ারিংয়ে তিনি সেখানে উপস্থিত হন এবং উপস্থিত হওয়ার পর তিনি একটু গাজুয়ারি ব্যাপার দেখানোর চেষ্টা করেন। কি গাজুয়ারি ব্যাপার? তিনি বলছেন যে 2002-এর তালিকায় তার নাম ঠিক আছে, 2025-এর তালিকাতেও তার নাম ঠিক আছে, তাকে জোর জবরদস্তি করে ডাকা হয়েছে, সেই জন্য তিনি শুধুমাত্র 2002-এর তালিকাটা জমা দেবেন। কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো আছে যাদের নাম হিয়ারিংয়ে আসবে, যে নামগুলো নিয়ে সন্দেহ হচ্ছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, সেই কারণ নোটিশেই লেখা থাকছে, তো তাদেরকে ওই যে 12টা ডকুমেন্টস আছে সেই 12টা ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং তার সঙ্গে তারা যদি চান পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দিতে পারেন, সেটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়। তো এই শশী পাঁজাকে বলা হয় যে আপনি ওই 12টি ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্ট সাবমিট করুন, আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট দিন। কিন্তু শশী পাঁজা হঠাৎ করেই সেখানে বিদ্রোহী হয়ে পড়েন। তিনি বলেন যেহেতু তিনি 2002-এর ভোটার তালিকায় তার নাম আছে এটা দেখিয়ে দিচ্ছেন, তিনি আর কোনো রকম কোনো কিছু কাগজ দেবেন না। তার কাছে সমস্ত কাগজই আছে, তিনি আরজিকর থেকে ডাক্তারি পড়েছেন বা অন্যান্য তার সার্টিফিকেট আছে, কিন্তু তা সত্ত্বেও পাসপোর্টও আছে তার, তিনি পাসপোর্ট দেবেন না, কোনো কিছু দেবেন না। এটাই নাকি তার প্রতিবাদ। দেবেন না, যদি না দেন তাহলে আলটিমেটলি কী হবে? নির্বাচন কমিশনের নিয়ম যেটা বলছে, তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। ভোটার তালিকা থেকে বাদ গেলে কি হবে? তাহলে মন্ত্রী শশী পাঁজা আর 2026-এর ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাহলে এই জায়গাটা বোঝার পরও একটা পাসপোর্ট দিলেই যেখানে তার নাম ভোটার তালিকায় চলে আসতো, তিনি এই প্রতিবাদের নামে এই ঢংটা করছেন কেন? অনেকেই বলতে শুরু করেছেন যে শশী পাঁজা খুব ভালো করে দেওয়াল লিখনটা বুঝতে পারছেন যে এবারের নির্বাচনে লড়লে শুধু হারবেন না, জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। কেন? শশী পাঁজা শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক, 2011 সাল থেকে টানা 3বার তিনি সেখানে বিধায়ক হয়ে রয়েছেন। খুব ভালো কথা। প্রথমবার যে নির্বাচনটা লড়েছিলেন 2011 সালে, সেখানে 72,000-এরও বেশি ভোট তিনি পেয়েছিলেন, কিন্তু তারপর থেকেই তার গ্রাফ ক্রমশ নিম্নমুখী এবং প্রত্যেকবার নির্বাচন এলেই ওই আসনটা যে টলমলো করছে, তিনি হারতে পারেন, এই জায়গাটা স্পষ্ট হয়ে যায়। তা সত্ত্বেও তিনি খুব অল্প মার্জিনে হলেও জিতে যান, তার কারণ বিরোধী ভোটটা সেখানে ভাগ হয়। তার ভোট মোটামুটি এখন কমে 55,000-এর কাছাকাছি চলে এসছে। 2021-এর নির্বাচনেও সেটা আমরা দেখেছি। এবার 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে, যেখানে নাকি এই রাজ্যে বিজেপি ভয়ঙ্কর রকমের খারাপ ফলাফল করেছে, গোটা দেশের পাশাপাশি 18 থেকে আসন কমে তাদের 12 হয়ে গেছে, কিন্তু এই শ্যামপুকুর কেন্দ্রে তারা 1,500-এর লিড নিয়ে নিয়েছে। যদিও উত্তর কলকাতা আসনটি তারা হেরে গেছে, কিন্তু তা সত্ত্বেও এই আসনে বিজেপির লিড রয়েছে। এবার লোকসভা ভোট আর বিধানসভা ভোট আলাদা হতেই পারে, বিধানসভাতে আবার এই শশী পাঁজা সেখানে রিকভার করে নেবেন, কিন্তু বাস্তব বলছে ওই যে ফার্স্ট রাউন্ডের যে এসআইআর পদ্ধতি হয়েছে, যেখানে 58 লক্ষ নাম ইতিমধ্যেই বাদ গেছে, সেখানে এই শ্যামপুকুর কেন্দ্রে 42,000 ভোটার বাদ চলে গেছে। যে জালি ভোটটা ছিল, যে ভুয়ো ভোটটা ছিল, যেখানে ছাপ্পাটা হতো, সেরকম 42,000 ভোট চলে গেছে। তাহলে আলটিমেটলি তিনি কি বুঝতে পারছেন যে এবার কি হতে চলেছে? কেননা এরপর আবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা নো ম্যাপিং যে ভোটার আছে, সেই নামগুলোও বাদ যাবে। তাহলে এই শ্যামপুকুর কেন্দ্রে দাঁড়ালে গত 3বারের বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি
এবার 2026-এ শুধু হারবেন তাই নয়, তার কি জামানতটাও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। আর সেই জন্যই তিনি একটা অজুহাত খাড়া করছেন, পাসপোর্ট আমি দেখাবো না, ভোটার তালিকায় নাম তুলবো না, তার ফলে আমি ভোটে লড়বো না, এই রকম কি একটা তিনি করতে চাইছেন। এই চর্চা কিন্তু আজকে রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে। যাক, এটা গেল শশী পাঁজার কথা। এরপর শশী পাঁজার পর আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের দেখায়, সেটা হচ্ছে খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন আজকে ন্যাশনাল ভোটার ডে বা জাতীয় ভোটার দিবস। তো খুব স্বাভাবিকভাবেই ভোটারদের আরও বেশি ভোটদানে উৎসাহ করা, ভোটদানের পদ্ধতি আরও ইজি করা এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা, নির্বাচন কমিশন এই সমস্ত নিয়ে আজকে সারাদিন ধরে প্রোগ্রাম করছে। আর সেই নিয়েই সারাদিন দেখার পর বিকেলবেলায় তেড়ে ফুরে ময়দানে নেমেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি এত বড় একটা তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে কথাটার মানে হচ্ছে যে এই যে ইলেকশন কমিশন যে কাজটা করছে সেটা বিজেপির অঙ্গুলি হেলনে করছে, এবং তার এই ব্যাপারটাকে প্রহসনের মতো লাগছে। তিনি এখানে ইলেকশন কমিশনকে হিজ মাস্টার ভয়েস, মানে ওই HMBর একটা লোগো আছে না, কানে গান শুনছে আর সামনে একটা কুকুরের ছবি আছে, এতখানি একটা বাজে ইঙ্গিত করেছেন মহামান্য ইলেকশন কমিশন সম্বন্ধে। অবশ্য করতেই পারেন, কারণ ইলেকশন কমিশন এগুলো দেখে এত ইগনোর করে, কেন এগুলো শাস্তিমূলক ব্যবস্থা নেয় না সেটা তারাই ভালো বলতে পারবে। তো সেই জায়গায় তিনি সেটা দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে বিজেপির অঙ্গুলি হেলনে, এবং এই অভিযোগকে সরাসরি নিয়ে এসছেন, এই নির্বাচন কমিশন কাজ করছে। তো মাননীয়াকে একটাই প্রশ্ন, আপনি যদি এতটাই জেনে থাকেন, এতখানি কনফিডেন্ট হন, আপনি তো বোধহয় বেশ কয়েক ডজন মামলা করেছেন এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে। আপনার দলের সমস্ত নেতা নেত্রী তারা যাচ্ছে আর সুপ্রিম কোর্টে গিয়ে একটা করে মামলা করে দিচ্ছে। তো এই প্রমাণটা আপনি মহামান্য সুপ্রিম কোর্টের সামনে রেখে দিন না, যে দেখুন এই হচ্ছে প্রমাণ ইলেকশন কমিশন কীভাবে বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে। সেটা তো দিতে পারছেন না, তাহলে বাজার করম কথা এই কথাগুলো বলছেন কেন? তার মানে ঢপের চপের কীর্তন করছেন, আপনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন। আবার এরা যে বিএলও রাজনীতি করতে গিয়েছিল, বিএলও মৃত্যু নিয়ে, সেখানেও থোঁতা মুখ ভোঁতা হয়ে গেছে। বারবার এদের দল বলে না 126 জনের মৃত্যু হয়েছে, সেই রক্তের দাগ বিজেপির হাতে লেখা আছে, সেই রক্তের দাগ লেগে আছে নির্বাচন কমিশনের হাতে। তো এইসব বাজার গরম করার রাজনীতির কথা আজকেও সেই প্রসঙ্গটা তোলার চেষ্টা করা হয়েছিল। তো এই রাজ্যে যিনি সিইও আছেন মনোজ কুমার আগরওয়াল, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের যে এসআইআর প্রক্রিয়া, এত ব্যাপক প্রক্রিয়া চলছে, সেখানে রাজ্যের প্রায় 80,000 বুথে কাজ চলছে, এতগুলো বিএলও রয়েছেন, সেখানে কোনো মৃত্যু হলেই সেটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যদি কারোর মৃত্যু হয়, সেই মৃত্যুর রিপোর্ট তার পরিবারের তরফ থেকে জেলা আধিকারিক যিনি রয়েছেন অর্থাৎ ডিএম, তার কাছে পাঠিয়ে দেওয়া হবে, এবং ডিএম আমাদের নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট দেবে। কিন্তু এই 126 জনের একটি রিপোর্টও আজ অবধি আমাদের কাছে এসে পৌঁছয়নি। এমনকি পুলিশের এসপিদেরও বলা আছে বা ডিএমকেও বলা আছে যে আপনারা যদি ময়না তদন্তের রিপোর্ট পান, সেই রিপোর্টটাও আমাদের কাছে এনে দিন, আমরা যথাযোগ্য ব্যবস্থা নেব সত্যিই যদি এই ধরনের কোনো মৃত্যু হয়। কিন্তু সেই জায়গায় কোনো রকম কোনো রিপোর্ট আজ অবধি আসেনি। অর্থাৎ পুরোটাই যে রাজনীতি হচ্ছে, পুরোটাই যে গিমিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, পুরোটাই যে মানুষকে ভ্রান্ত ধারণার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ইলেকশন কমিশন কিন্তু আজকে প্রুফ করে দিল। এমনকি এই দিদিমণি কিছুদিন আগে বলেছিলেন না যে 58 লক্ষ বাদ গেছে, সবটাই ভুয়ো। তো সেখানে আজকে ইলেকশন কমিশন আবারও নিশ্চিত করে দিয়েছে যে এটা ফাইনাল তালিকা নয়, এটা ড্রাফট লিস্ট, এবং এই যে 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে তার মধ্যে এখন অবধি মাত্র 10 থেকে 12 জনের নাম রাজনৈতিক দল ফল সব মিলিয়ে আমাদের কাছে অবজেকশন হিসেবে এসছে যে এদের নাম থাকা উচিত। 58,20,000 নামের মধ্যে 10 থেকে 12টা নাম। সুতরাং এখানে যে আর্তনাদগুলো করছে, যেগুলো যে চিৎকারগুলো করছে, আলটিমেটলি এসআইআরকে এরা কোনো রকমই ঘাঁটতে পারেনি, সেই ছবিটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেছে। অন্যদিকে আরেকটা জিনিস দেখুন, এই দলটিরই একটা আঞ্চলিক দল তার সর্বভারতীয় পদে কীভাবে বসে থাকেন তিনিই জানেন। তো সেই সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে ওই স্যান্ডোগেন্ডির বুক পকেট আর কি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিৎকার চেঁচামেচি কালকে করেছেন। তাদের একটা নাকি ভার্চুয়াল বৈঠক ছিল, সেখানে দলের নেতা কর্মী এবং বড় বড় সব নেতারা ছিলেন, বিধায়করা ছিলেন, এমপিরা ছিলেন। তাদের বলেছেন আপনি বিধায়ক হন, সাংসদ হন, ওয়ার রুমের কাজে ঢিলেমি নয়। ভার্চুয়াল বৈঠকে স্পষ্ট বার্তা অভিষেকের। তিনি বলতে চাইছেন তারা পুরো বিধানসভা ধরে ধরে ওয়ার রুম খুলেছেন, সেখানে কাজ বহু জায়গাতেই ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, ঠিকঠাক কাজটা কি হবে বলুন তো? এসআইআর প্রক্রিয়ায়
দেখা হচ্ছে বৈধ ভারতীয় কিনা এবং তারা এখানে সঠিকভাবে আছেন কিনা, তাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত কিনা। তো সেখানে যদি কোনো অবৈধ বাংলাদেশি, অবৈধ রোহিঙ্গা থাকে, ধরা পড়ে যাচ্ছে, বা কোনো ডুপ্লিকেট নাম, ফলস নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অন্য লোককে বাবা সাজিয়ে করে দেওয়া হচ্ছে, সেগুলো ধরা পড়ে যাচ্ছে। এখন সেইগুলো করতে গেলে ফলস ডকুমেন্ট দিতে হবে। আর ধীরে 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 যেভাবে খোলস ছেড়ে নির্বাচন কমিশন বেরোচ্ছে, এরাও খুব ভালো করে বুঝে গেছে যে ওই চিটিংবাজিটা করতে গেলে না এবার কান ধরে জেলে পুরে দেবে। সুতরাং অনেকেই ভয়ে আছে, সেই কাজটা আর করতে পারছে না। ফলে ওয়ার রুমের কাজটা কি হবে সেইটাই তো প্রশ্ন। আরে ভাই, যদি তোমার মনে হয় যে ইলেকশন কমিশন কোনো রকম কোনো 2 নম্বরই কাজ করছে, বিজেপির অঙ্গুলি হেলনে করছে, আবারও বলছি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ দাও। 2 নম্বর জায়গা হচ্ছে ফাইনাল লিস্টটা যত তাড়াতাড়ি সম্ভব বার করতে বলো। সেই ফাইনাল লিস্টটা বেরোলেই তো অকাট্য প্রমাণ হাতে চলে আসবে যে দেখো এতগুলো ভ্যালিড নাম ছিল, আমাদের নাম ছিল, সেই নামগুলো কেটে দিয়েছে। ইলেকশন কমিশন এই ধরনের 2 নম্বরই কাজ করছে। এটা যদি মহামান্য সুপ্রিম কোর্টের সামনে প্রমাণ দিয়ে রাখা হয় যে লাখো লাখো ভোটার যারা শুধুমাত্র বিজেপিকে ভোট দেয় না বলে তাদের নাম কেটে দেওয়া হয়েছে এবং বিজেপির অঙ্গুলি হেলনে হয়েছে, নির্বাচন কমিশন বলুন, বিজেপি বলুন, পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে যাবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট সেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বিচার করে দেখবে যে কী ব্যাপারটা হয়েছে, কোথায় 2 নম্বরিটা হয়েছে। তাহলে এই ওয়ার রুম, এই গণ্ডগোল, এত কিছু করার কি দরকার আছে? আসলে এই চিৎকার চেঁচামেচিটা করতে হচ্ছে কেননা এরা বুঝতে পারছে দেওয়াল লিখনটা স্পষ্ট, এসআইআর স্বচ্ছভাবে হবে, হচ্ছে। এবং এরা যেভাবে জায়গাটাকে ঘাঁটার চেষ্টা করেছিল, বিহার দেখে নিয়ে ওই একই ছকে খেলতে গিয়েছিল, না অন্য ছকে খেলা হচ্ছে। এদের যে জায়গাগুলো ছিল সেগুলো আগে থেকেই ডিটেক্টেড হয়ে গেছে, ফলে কারোরই কিছু করার থাকছে না। আর সেই জায়গা থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, যেটা নিয়ে মহাবিপ্লব হয়েছিল, মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন জানানো হয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট সেই নির্দেশটা দিয়েছিল। তো সেইটার তালিকা দেওয়ার কথা ছিল কালকে, গতকাল রাত্রে 9:30টার সময় সেই তালিকা দিয়ে দিয়েছে। এইবার যেটা মজার ব্যাপার হয়েছে, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই জায়গাটা ইলেকশন কমিশনও বুঝছিল যে যেহেতু 2002-এর যে নামগুলো বাংলায় লিস্টেড ছিল সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে এবং তারপর 2025-এর সঙ্গে ম্যাপ করা হয়েছে। তো সেই জায়গা থেকে যেটা প্রবলেম হচ্ছে যে এই ট্রান্সলেটটা করতে গিয়ে কিছু স্পেলিং মিস্টেক হয়েছে এবং সেখানেও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম আসছে। সুতরাং অনেক ক্ষেত্রে ডাকার দরকার নেই, এগুলো ব্যাক এন্ডেই ক্রস ভেরিফিকেশন করে দিয়ে এগুলোকে জাস্টিফাই করে দেওয়া যেতে পারে। কিন্তু এরা পাকামি করতে গেছে, চাপ সৃষ্টি করেছে। নির্বাচন কমিশন বলেছে ধার তালিকা নিকুচি করেছে, আমাদের এত কষ্ট করে খাটার। এক কাজ করো, যাদের যাদের এখানে আসছে পুরো তালিকা দিয়ে দাও। এতদিন অবধি আমরা কি শুনছিলাম? এতদিন অবধি শুনছিলাম যে 94,50,000 নাম পাওয়া গেছে যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আসবে এবং ওই 32 লক্ষের কাছাকাছি নাম পাওয়া গেছে যেগুলো নো ম্যাপিংয়ের মধ্যে এসছে, 31,50,000 মতো। সব মিলিয়ে 1,26,00,000 এই হিয়ারিং প্রসেসের মধ্যে থাকবে। কিন্তু যখন এই তালিকা এসছে, যেটুকুনি খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, সেই সংখ্যাটা পৌঁছে গেছে 1,51,00,000 এবং তার সঙ্গে এই 32 লক্ষ যে রয়েছে সেইটা রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেখানে যেখানে এরা প্রবলেম দেখেছে পুরো তালিকা তাগিয়ে দিয়েছে, এবার সবাইকে হিয়ারিংয়ে ডাকো। এবার মাথায় রাখুন আজকে 25শে জানুয়ারি হয়ে গেছে, এখনও অবধি যা শোনা যাচ্ছে সেখানে 50% মতো হিয়ারিং হয়েছে। মানে এখনও প্রায় এই ধরুন 70-80 লাখ লোকের হিয়ারিং বাকি আছে, যেটা আগামী 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটাকে 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হওয়া সম্ভব? তাহলে বাংলায় যে এসআইআর ফাইনাল লিস্ট বেরোনো, সেই যে তালিকা বেরোনোর দিন সেটা যে পিছিয়ে যাচ্ছে, এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। আর সেটা যদি হয়, ভোটও পিছিয়ে যেতে পারে। আর 5ই মের মধ্যে যদি ভোটিং প্রক্রিয়া কমপ্লিট করা না যেতে পারে, রাষ্ট্রপতি শাসন করে ভোট হবে, এটাও দিনের আলোর মতো স্পষ্ট। এবং এটার জন্য কাউকে আন্দোলন বিদ্রোহ করতে হবে না, এটা নিয়ম অনুযায়ী হয়ে যাবে। অর্থাৎ কিভাবে ঘাঁটছে, কিভাবে পুরো ব্যাপারটা গোল 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 হচ্ছে, বুঝতে পারছেন? এইবার যেটা সবথেকে মজার ব্যাপার দেখা যাচ্ছে, আজকে সকাল থেকে দেখছিলাম এই প্রোপাগান্ডাটা খুব চলছে যে বীরভূমের একটা ওয়ার্ডে ভোটার তালিকায় পাওয়া গেছে মহারাষ্ট্রের বিজেপি জেলা পরিষদের এক প্রার্থীর নাম। দেখুন কীভাবে অন্যায়ভাবে বাংলার ভোটার তালিকায় বিজেপি সব বাইরের নাম ঢুকিয়ে দিয়েছে, বহিরাগত ঢুকিয়ে দিয়ে জেতার চেষ্টা করছে। একদম ঠিক বলেছেন। আরে এই জন্যই তো এসআইআরটা চাই। সেটা বিজেপি ঢোকাক, তৃণমূল ঢোকাক, কংগ্রেস ঢোকাক, সিপিএম ঢোকাক, আমি ঢোকাই, আপনি ঢোকাই, কি এসে যায়? একটাও অস্বচ্ছ নাম থাকবে না, একটাও স্বচ্ছ নাম বাইরে থাকবে না। ভোটার তালিকায় সমস্ত স্বচ্ছ নাম থাকবে, আর যে কটা অস্বচ্ছ নাম আছে সব বার করে দাও। সেই জন্যই তো এসআইআর। যদি বিজেপি এরকম বদমাইশি করে থাকে তো সেই জন্য এসআইআরটাকে অ্যালাউ করো না, এসআইআরটাকে আটকানোর এত চেষ্টা করছো কেন? সুতরাং এই যে প্রোপাগান্ডাটা, এটা একদম খায়নি।
আরে খাবে কি করে? বেসিক্যালি তো ময়দানে নামিয়েছে কিছু ডিজিটাল গাধাদের, আর তাদের বসের নাম আবার ওই পাঠাংশু না কি গাধাংশু কি একটা আছে, পাপোসের মতো শুয়ে থাকা ছাড়া তার কোনো কাজ নেই। সুতরাং তার মাথা থেকে আর কি বেরোবে? রাজনীতি তো আর হালুয়া বিক্রি করার জিনিস নয়, রাজনীতিটা রাজনীতির মতোই করতে হয়। তো সেইখানে এই প্রোপাগান্ডা করতে গিয়ে পুরোপুরি ফ্লপ খেয়ে গেছে। আর সেই জন্য এরা এতখানি অসহায় হয়ে গেছে, কাকে ডেকে এনেছেন জানেন এই প্রোপাগান্ডা করার জন্য? অমর্ত্য সেনকে। এই অমর্ত্য সেন বলছে অযথা তাড়াহুড়ো করা হচ্ছে এসআইআর নিয়ে, গণতন্ত্রের প্রতি অন্যায় হচ্ছে, বাংলার এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন অমর্ত্য সেন। আহা গো বাবু শোনা, আমার খুব কষ্ট হচ্ছে। এই অমর্ত্য সেন দেশের জন্য ঠিক কী করেছেন বলুন তো? এই কথা বলবো বলে অনেকে চিৎকার করে উঠবেন নোবেল লরিয়েট। আরে ভাই, নোবেল লরিয়েট তো ঠিক আছে, দেশের জন্য কি করেছে? এই অমর্ত্য সেনের বিরুদ্ধে তো অভিযোগ উঠেছিল যে বিশ্বভারতীর জমি মেরে দিচ্ছে, নিজের জমি নয়, জোর করে জবরদখল করে নিচ্ছে। আর এইখানে এই মমতা ব্যানার্জির দল গিয়ে, তার প্রশাসন গিয়ে তার হাতে ওই সার্টিফিকেট তুলে দিয়ে ওই জমিটা তার করে দিয়েছে। তাহলে সেই সুযোগটা পেয়েছে বলে কি আজকে অমর্ত্য সেন মমতা ব্যানার্জির হয়ে গাওনা গাইতে এসছে, তৃণমূলের হয়ে গাওনা গাইছে? এই অমর্ত্য সেন তো ঘোষিত বামপন্থী, এখন ইদানিং মমতাপন্থী হয়ে গেছে, সুযোগ সুবিধা যাচ্ছে বলে বোধহয়। তো সেই জায়গা থেকে তিনি পশ্চিমবঙ্গের জন্য, ভারতবর্ষের জন্য আলটিমেটলি কী করেছেন? নোবেল পাওয়ার পর এখানের কোন উন্নয়নটা তিনি করেছেন, কোন উন্নতিটা করেছেন? আর গণতন্ত্র নিয়ে এত বড় বড় লেকচার ঝাড়ছেন। তো গণতান্ত্রিক যে অধিকারটা, যে যে ডিউটিটা আপনার আছে, ভোট দান, শেষ কবে ভারতবর্ষে এসে পশ্চিমবঙ্গে এসে আপনি ভোট দিয়ে গেছেন? এবার দেখাতে পারবেন? এই যে গণতন্ত্রের কথা বলছেন, সেই গণতন্ত্রে যে দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেই ভোটের দিন তো আপনি আমেরিকায় বসে থাকেন, সারা বছর আমেরিকায় থাকেন, বছরে কয়েক মাসের জন্য আসেন, এখানে একটু ঘুরে টুরে যান, সব সম্পত্তি টম্পত্তি ঠিক আছে কিনা, তার বাইরে এই দেশটার জন্য কি করেছেন তাকে আজকে লেকচার ছাড়তে নিয়ে আসতে হচ্ছে, এবং সেইটা দিয়ে মানুষকে বোঝাতে হচ্ছে বাংলায় কতখানি হচ্ছে। আরে ভাই অমর্ত্য সেন, আপনার যদি এতটাই অসুবিধা হয়, আবারও বলছি, মহামান্য সুপ্রিম কোর্টের দরজা সকলের জন্য খোলা আছে, আপনার তো সবার আগে যাওয়ার উচিত। যে গণতন্ত্রের প্রতি এত বড় অন্যায় হয়ে যাচ্ছে, আমি গণতন্ত্রের এত বড় প্রহরী, আমি এসেছি, দেখুন আমার কথা শুনুন, মানুন এবং নির্বাচন কমিশনকে শাস্তি দিন। কেন করছেন না? আমেরিকায় বসে লেকচার ঝাড়ছেন কিসের জন্য? আসলে সকলেই বুঝতে পারছে যে যে খেলাটা এতদিন হতো না, যে অন্যায় খেলাটা হতো, সেটা পুরোপুরি ধরা পড়ে গেছে, এবং শুধু ধরা পড়ে একে ছেড়ে দেওয়া হচ্ছে না, সেই অন্যায়টা আর ভবিষ্যতে যাতে কোনো দিন রিপিট না হয় তার ব্যবস্থা হচ্ছে। আর তাই সেই অন্যায়ের ফলে যারা জিতে এতদিন মাতব্বরি করতো, তাদের মাথাটা গেছে খারাপ হয়ে, তাই এই চিৎকার চেঁচামেচি, চারিদিকে হাহাকার শোনা যাচ্ছে। কিন্তু সেই হাহাকার করে কোনো লাভ নেই। গণতন্ত্র রক্ষা হবে, সঠিক পদ্ধতিতে হবে, এবং স্বচ্ছ এসআইআরের মাধ্যমে হবে। সেই ছবি যত দিন যাচ্ছে এদের আর্তনাদ দেখে সেটা আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।